ক্লাস 9-10 সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। আজ আমি তোমাদের পড়াবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস চাঁদের পাহাড়। রবীন্দ্রোত্তর কথা সাহিত্যে যে তিন বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের আকাশে উজ্জ্বল নক্ষত্ররূপে প্রতিষ্ঠিত হয়েছিলেন, তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রোত্তর বলতে বোঝানো হয়েছে রবীন্দ্র পরবর্তী যে লেখক তিন বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই তিন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলেন, অর্থাৎ বয়সে সবথেকে বড় ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রথম বিশ্বযুদ্ধোত্তর সংকটময় যুগ পরিবেশ যখন বাংলা সাহিত্যে নির্মম বাস্তবতা ও যৌনতার প্রবাহ দেখা দিয়েছিল, ঠিক সেই সময়কালে বিভূতিভূষণের কথা সাহিত্য যেন গ্রামীণ বাংলার প্রকৃতিময় নিবিড় সজল এক স্বপ্ন প্রতিমার সন্ধান দিল বাঙালি পাঠককে। তোমরা নিশ্চয়ই জানো যে বাংলা সাহিত্যসহ তোমার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথম বিশ্বযুদ্ধ, যেটি শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 1918 খ্রিস্টাব্দে। তো এখানে বলছে এই যে যুদ্ধোত্তর সংকটময় যুগ পরিবেশ যখন বাংলা সাহিত্যের নির্মম বাস্তবতা ও যৌনতার প্রবাহ দেখা দিয়েছিল, ঠিক সেই সময়কালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কথা সাহিত্যে যেন গ্রামীণ বাংলার প্রকৃতিময় নিবিড় সজল এক স্বপ্ন প্রতিমার সন্ধান দিল বাঙালি পাঠককে। অর্থাৎ কিনা এখানে যেটা বলতে চাইছে, বাঙালি পাঠক, বাংলা মূলত বাংলার প্রাণ হলো গ্রাম এবং সাহিত্যে আমরা বেশিরভাগ দেখি গ্রামীণ ভাষাই কিন্তু উপকরণ। তো এখানে বিভূতিভূষণও বাংলা সাহিত্যে কিন্তু গ্রামীণ ভাষাকেই এগিয়ে নিয়ে গিয়েছেন। কথা সাহিত্যিক রূপে আবির্ভূত হলেও বিভূতিভূষণ আসলে প্রকৃতি প্রাণ কবি স্বভাব বৈশিষ্ট্যের জন্যই তৎকালীন বাংলা সাহিত্যে এক স্বতন্ত্র আসন তৈরি করে নিতে পেরেছিলেন। বিভূতিভূষণ 1894 খ্রিস্টাব্দের 12ই অক্টোবর ইতিহাস খ্যাত হালি শহরের কাছে মুরাতিপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। মাতুলালয় বলতে আমরা নিশ্চয়ই জানি যে মামার বাড়ি। পৈতৃক নিবাস যশোহর জেলার ব্যারাকপুর গ্রামে। নিদারুণ দারিদ্রতার মধ্যে বিভূতিভূষণের জীবন অতিবাহিত হয়, অর্থাৎ দারিদ্রতা ছিল বিভূতিভূষণের অলঙ্কার, দারিদ্র্যের সঙ্গে লড়াই করে তিনি কিন্তু জীবনে প্রতিষ্ঠা লাভ করেছেন। পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের জীবিকা ছিল পৌরোহিত্য ও কথকতা। পৌরোহিত্য বলতে আমরা যেটা বুঝি পুরোহিত, অর্থাৎ এইসব পুরোহিতদের অনেক যজমান ছিল, তিনি বাড়ি বাড়ি পুজো করতেন। এবং কথকতা বলতে তিনি দৈব বিষয়ক কাহিনী বলে তিনি জীবিকা নির্বাহ করতেন। তিনি সংস্কৃত সাহিত্যে পণ্ডিত ছিলেন, সাহিত্যে গভীর অনুরাগ ছিল। উত্তরাধিকার সূত্রে সেই গুণ বিভূতিভূষণের মধ্যে বর্তায়। বিভূতিভূষণ বনগ্রাম উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে প্রবেশিকা পাশ করে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন। সেখান থেকে বিএ পাশ করেন। বিএ তোমরা নিশ্চয়ই জানো যে ব্যাচেলার অফ আর্টস, অর্থাৎ বিএ পাশ করেন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ ও আইনের ক্লাসে ভর্তি হন। এমএ অর্থাৎ মাস্টার অফ আর্টস ও আইনের ক্লাসে ভর্তি হন, অর্থাৎ ল। কিন্তু নিদারুণ অর্থাভাবের জন্য পড়াশোনা বন্ধ রাখতে হয়। আমরা নিশ্চয়ই জানি যে হায়ার এডুকেশন অর্থাৎ উচ্চ শিক্ষার জন্য কতটা অর্থের দরকার হয়, এবং নিদারুণ অর্থাভাবের জন্য আমরা দেখেছি, আমরা আগেই আলোচনা করেছি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার সেইভাবে অর্থ সম্ভব ছিল না, তাই নিদারুণ অর্থাভাবের জন্য পড়াশোনা বন্ধ রাখতে হয়। জীবিকা অর্জনের জন্য প্রথমে শিক্ষকতা ও পরে ভাগলপুরের একটি জমিদারি সেরেস্তার ম্যানেজারের পদ গ্রহণ করে তাকে বিহারে প্রবাসী জীবনযাপন করতে হয়।
অর্থাৎ জীবিকা অর্জনের জন্য প্রথমেই শিক্ষকতা, অর্থাৎ যেহেতু তিনি শিক্ষিত ছিলেন তাহলে শিক্ষকতাই প্রথমেই তিনি করতে শুরু করলেন ও পরে ভাগলপুরের একটি জমিদারি সেরেস্তার ম্যানেজারের পদ গ্রহণ করে তাকে বিহারে প্রবাসী জীবনযাপন করতে হয়। তারপর দৈনিক বসুমতী পত্রিকার সাংবাদিকতা এবং অবশেষে শিক্ষকতা অবলম্বন করে জীবনের শেষ দিনগুলি কেটে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, স্নাতক শ্রেণীর ছাত্রাবস্থাতেই তিনি বিবাহ করেন গৌরী দেবীকে। অর্থাৎ স্নাতক বলতে একেবারে বাংলা ভাষা, তোমাদের হয়তো বুঝতে খুব অসুবিধা হবে। স্নাতক মানে এখনকার দিনে যেটা আমরা বলছি গ্র্যাজুয়েট, ঠিক আছে? গ্র্যাজুয়েটের বাংলা হলো স্নাতক এবং পোস্ট গ্র্যাজুয়েটের বাংলা হলো স্নাতকোত্তর। তো প্রসঙ্গত উল্লেখ্য, স্নাতক শ্রেণীর ছাত্রাবস্থাতেই তিনি বিবাহ করেন গৌরী দেবীকে। অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ছিলেন গৌরী দেবী। অর্থাৎ তিনি যখন ছাত্র ছিলেন তখনই কিন্তু তিনি গৌরী দেবীকে বিবাহ করেন। কিন্তু তার দাম্পত্য জীবনের ছেদ ঘটল 1 বছরের মাথায়। তিনি হারালেন তার স্ত্রীকে। কিন্তু স্ত্রীর স্মৃতি লেখকের মনে আমরণ জাগ্রত ছিল। প্রথমা পত্নী গৌরী দেবীর মৃত্যুর 21 বছর বাদে তিনি আবার দ্বিতীয়বার বিবাহ করেন। অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথম স্ত্রী গৌরী দেবীর মৃত্যুর পর 21 বছর পরে আবার দ্বিতীয় বিবাহ করেন। দ্বিতীয় পত্নীর নাম রমা বন্দ্যোপাধ্যায়। জীবনের শেষ প্রান্তে এসে জনকোলাহল থেকে অনেক দূরে সুবর্ণ নদীর তীরে ঘাটশিলায় বাড়ি নির্মাণ করেন। মাঝে মাঝেই সেখানে গিয়ে অনেক দিন কাটাতেন। 1950 খ্রিস্টাব্দের 1 নভেম্বর ঘাটশিলার ওই বাড়িতেই বাংলা সাহিত্যের এই দিকপাল সাহিত্যিকের জীবনাবসান ঘটে। অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মারা যান 1950 খ্রিস্টাব্দের 1 নভেম্বর ঘাটশিলার ওই বাড়িতে। বিভূতিভূষণের অন্যান্য উপন্যাসগুলি হলো পথের পাঁচালী। আমরা নিশ্চয়ই জানি পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস, যেখানে অপু এবং দুর্গা চরিত্র মানে প্রত্যেক বাঙালি পাঠক বর্গ মনে রাখবে পথের পাঁচালী। এবং পথের পাঁচালী মনে রাখার প্রধান কারণ হলেন পরিচালক সত্যজিৎ রায় এই পথের পাঁচালী নিয়েই অসাধারণ সিনেমা করেছিলেন এবং প্রথম ভারতীয় ছবি অস্কার পেয়েছিল কিন্তু এই পথের পাঁচালীকে কেন্দ্র করে। পথের পাঁচালীর লেখক ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এছাড়া দৃষ্টিপ্রদীপ, অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, দেবযান, কেদার রাজা, ইছামতি, অশনি সংকেত ইত্যাদি। ঔপন্যাসিক বিভূতিভূষণের সাহিত্য বৈশিষ্ট্য তার ছোট গল্পেও উপস্থিত। তার ছোট গল্প সংকলনগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মেঘমল্লার, মৌরি ফুল, যাত্রাবদল, তাল নবমী, কুশল পাহাড়ি ইত্যাদি। তার ছোট গল্পগুলিতে নগ্ন বাস্তবতার উন্মোচন বা বিকৃত মনস্তত্ত্বের উপস্থাপনের কোনো প্রবণতা নেই। সরল, নির্মল জীবনদৃষ্টি, সহজ আধ্যাত্মবোধ এবং প্রকৃতিপ্রীতি তার ছোট গল্পের মূল বৈশিষ্ট্য। বিভূতিভূষণের লিপি সাহিত্যকে ঠিক 2টি ভাগে ভাগ করা যায় অনায়াসে, পত্রলিপি ও দিনলিপি। আমার লেখা নামক গ্রন্থে তার 13টি চিঠি প্রকাশিত হয় এবং দিনলিপির সংখ্যাও 13টি। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অভিযাত্রিক, বনে পাহাড়ে, উৎকর্ণ, স্মৃতির রেখা ইত্যাদি। কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা কথাসাহিত্যে উজ্জ্বল স্থায়ী আসন অধিকার করে নিলেও তার বিরুদ্ধে প্রধান অভিযোগ বাস্তব বিমুখতার। যে সময়কালে তিনি কথাসাহিত্য রচনা করেছেন সেই সময় দেশ যুদ্ধের অভিঘাতে বিপর্যস্ত, অর্থনৈতিকভাবে পঙ্গু, কৃষি অর্থনীতির বিপর্যয়ে গ্রাম বাংলা দুর্ভিক্ষের কবলে মৃতপ্রায়, নগর জীবন বেকারত্ব ও মূল্যবৃদ্ধির চাপে নীতিভ্রষ্ট। 2টি বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা, দুর্ভিক্ষ, কালোবাজারি, দুর্নীতি, গ্রাম বাংলার মৃত্যু, স্বাধীনতা আন্দোলন, ইংরেজ সরকারের দমনপীড়ন, বিবিধ রাজনৈতিক মতাদর্শের সংঘাত, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি তেমন গভীরভাবে স্পর্শ করল না বিভূতিভূষণের সাহিত্যে। কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন আপন ভোলা মানুষ, তাই তিনি লিখেছেন নিজের মনে, তার মনে যা এসেছে সেগুলোই তিনি লিখে গেছেন। বিভূতিভূষণের জীবনের উপভোক্তা, তিনি জীবনকে আস্বাদন করেছেন, জীবনের বিশ্লেষণের দিকে দৃষ্টি দেননি। ফলে
উপন্যাসে চরিত্রের অন্তর্দ্বয়, ঘটনার জটিলতা ও সামাজিক প্রশ্ন নেই। তিনি কোনোদিন সমাজকে দোষারোপ করেননি। অর্থাৎ মানুষ সামাজিক জীব, কারণ সমাজে মানুষকে বাঁচতে হবে। তাই সমাজের দোষ ত্রুটি ধরে কোনো লাভ নেই, কারণ সমাজকে নিজের মতো করে গড়ে নিতে হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঠিক সেই মর্মেই কোনো সামাজিক অভিযোগ করেননি। বিকলনের চেষ্টা নেই, তার দৃষ্টি প্রশান্ত মনময়। আপন মনের মাধুরী মিশিয়ে তিনি প্রকৃতি ও মানুষকে অপরূপ করে তুলেছেন। নিতান্ত তুচ্ছ সাধারণ বিষয়ের মধ্যে অসাধারণকে প্রত্যক্ষ করেছেন। বিভূতিভূষণ বাংলা সাহিত্যে স্বতন্ত্র পথের পথিক। অর্থাৎ আবারও বলছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একেবারে আপন ভোলা মানুষ। অর্থাৎ তিনি নিজের একটা জগৎ তৈরি করে নিয়েছিলেন, সেই জগতের মধ্যেই তিনি লেখালেখি করতেন। প্রকৃতি ও মানুষ তার রচনায় এক নিবিড় ও অবিচ্ছেদ্য আত্মিক সম্পর্কে মহিমান্বিত। অর্থাৎ আজকের ক্লাস এই পর্যন্ত। চাঁদের পাহাড় পড়ার আগে অবশ্যই আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে, জানতে হবে, এবং তারপরে আমরা চাঁদের পাহাড় শুরু করব। আজকের ক্লাস এই পর্যন্ত।